আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়া। তো ভয়েসটা ক্লিয়ার কিনা দেখো তো। জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আহ, আমাদের আজকে যে টপিকগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ, রেখা বিভক্তি স্থানাঙ্ক, ত্রিভুজের বর্গেন্দ্র এবং ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, আমরা প্রথমে রেখা বিভক্তি স্থানাঙ্কটা দেখি। ওকে, রেখা বিভক্তি স্থানাঙ্কের মধ্যে আমাদের বিভক্তি মানে কি, একটা রেখা, এই যে এরকম একটা রেখা থাকবে, এটা মাঝখান থেকে যদি আমি মাঝখান বা যে কোনো জায়গায় যদি আমি বিভক্ত করি, দুইটা আগে ভাগ হয়ে গেল। হ্যাঁ, এটাই বিভক্তি, ঠিক আছে। ওকে, তো বিভক্তি দুই প্রকার, একটা হলো অন্তর্দ্বিখণ্ডক, দুই বহির্দ্বিখণ্ডক, ঠিক আছে। অন্তর্দ্বিখণ্ডকটা কি, এই যে আমরা যে এখানে একটা রেখা নিলাম, মাঝখানে যে কোনো জায়গায় একটা যদি আমি ভাগ করি, এই রেখাটা দুই ভাগে বিভক্ত হয়ে গেল না, ঠিক আছে। এটি হলো অন্তর্দ্বিখণ্ডক। আর বহির্দ্বিখণ্ডক হলো, একটু মনোযোগ দাও, একটা রেখা ধরো এ বি আছে, তো এ বি ধরলাম, সি ধরলাম, একটা রেখা আছে এ বি, এই রেখাটাকে যদি আমি একটু বর্ধিত করে দিই, তাহলে এই যে বিসিটা, এটা হলো আমার বহির্দ্বিখণ্ডক, ঠিক আছে। এটা হলো আমার, মানে আমি এটা এক্সপান্ড করলাম, এই যে আমি রেখাটাকে বিসি পর্যন্ত, বিসি বরাবর কি করলাম, বাড়াইলাম। তো আচ্ছা, আমি এখন কনসেপ্ট গুলা এভাবে দিলে তোমরা বুঝবে না, আমি দুটোটা কনসেপচুয়ালে চলে যাই। অন্তর্দ্বিখণ্ডক মানে হলো, আমরা এই যে শিখেছিলাম, মনে আছে কি, এই যে অক্ষরেখা, এক্স বার, এক্স ওয়াই বার, ঠিক আছে। আমরা যদি এরকম একটা রেখা নিই, এই যে একটা রেখা, রেখা হলো এ বি, ঠিক আছে। ধরো এই বিন্দুর স্থানাঙ্ক আমি ধরলাম x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক হলো x2 y2। ওকে, ঠিক আছে। এখন এদের এ বি এর মাঝখানে যে কোনো জায়গায়, এ বি এর মাঝখানে যে কোনো জায়গায় যদি আমি একটা বিন্দু নিই সি, যেটা স্থানাঙ্ক হবে এক্স ওয়াই, এরকম যদি হয়, তাহলে এই যে সি হলো এ বি এর দ্বিখণ্ড, এটা সমান সমদ্বিখণ্ড হইতে হবে এরকম না, দ্বিখণ্ড, ঠিক আছে। এখন এতটুকু কি বোঝা গেছে? আচ্ছা, এখন এ সি এবং বি, এ সি এবং বি থেকে যদি আমি লম্ব টানি, এক্স অক্ষের উপর এ সি এবং বি থেকে যদি আমি লম্ব টানি এম এন ও, ঠিক আছে, টানলাম, এবং এ থেকে যদি সি এন এর উপর একটা লম্ব টানি এস, এবং সি থেকে যদি আমি বি ওর উপর একটা লম্বটাকে টানি সিটি, ঠিক আছে। দেখো কেমন হয়নি, ওকে। এখানে দেখো মোটামুটি এ সি এস একটা ত্রিভুজ, বি সি টি একটা ত্রিভুজ, ঠিক আছে। নামে কোনো সমস্যা নেই, বইয়ে নাম আছে ভিন্ন, ঠিক আছে, নামে কোনো প্রবলেম নাই, তুমি দুইটা কনসেপ্টটা দেখো, ঠিক আছে। এই যে এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, ঠিক আছে। আচ্ছা, প্রথমত আমি এখানে ইন্ডিকেশন গুলো দিয়ে দেই। দেখো এই যে ও থেকে এম পর্যন্ত এতটুকু ও এম, ও এম মানে কি, মূল বিন্দু থেকে যতটুকু দূরত্ব আমার এক্স অক্ষ পর্যন্ত যাবে, এটা এক্স এর মান না, এই যে এখানে এক্স, এক্স ওয়ান। ও থেকে এন, ও এন মানে কি, ও এন ইকুয়াল টু এক্স, এই যে এক্স, এবং সরি এটাও হবে না, এটা হবে কি,
ওকে ইকুয়াল টু কি হবে x2, ঠিক আছে। এখন দেখো, এখন এই যে দেখো, এই যে ASটা AS এবং MN কিন্তু সমান। কেন সমান? এই দুইটা হলো সমান্তরাল রেখা। সমান্তরাল মানে কি? একটা রেখা থেকে আরেকটা, একটা জায়গায় দুইটা রেখা সমান্তরাল মানে হলো একটা রেখা থেকে আরেকটা রেখার দূরত্ব সমান হবে। যেহেতু এখান থেকে আমি লম্ব আঁকছি, এই থেকে S পর্যন্ত একটা লম্ব আঁকছি, এই জন্য আমার কি হবে AS এবং MN দুটোটাই সমান হবে, ঠিক আছে। ওকে, MN মানে কি? MN হবে ON, ON থেকে যদি আমি OM বাদ দেই তাহলে আমার কি আসে? MNটা রয়েছে দেখো, ON থেকে যদি আমি OMটা বাদ দিয়ে দিই তাহলে আমার এই যে এই অংশটা থাকতেছে, ঠিক আছে। তাহলে এই অংশটা মানে হবে কি? ON কি? এই যে এখানে x মাইনাস OMটা কি? এই যে OM x1, ঠিক আছে। ওকে, তাহলে আমার AS পেলাম। এখন আমার সিটি হবে কি? সেম এস NK, এই যে NK না, NK দুইটা সমান্তরাল। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে কি? মোহাম্মদ রাফেদ মনে হয় হাত তুলছে না, কোশ্চেন আছে কি? এই যে শুনতেছি তো আমি, বলো। ক্লিয়ারলি শোনা যাচ্ছে না মনে হয়। আচ্ছা, তোমরা মেসেজে লিখতে পারো, মেসেজে লেখো, আমি দেখছি, দেখে দেখে উত্তর দিচ্ছি, সমস্যা নেই। এতটুকু পর্যন্ত ক্লিয়ার তোমাদের? এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? একটু ওয়েট। আচ্ছা দেখো, এখানে যে সিটি, এই যে সিটিটা, এই ত্রিভুজ BCT এর সিটি মানে কি হবে? NK। সিটি মানে হলো NK। NK মানে কি? এই যে O থেকে O থেকে K পর্যন্ত দূরত্ব, এটা থেকে যদি আমি ON টা বাদ দিয়ে দিই তাহলে এই অংশটা পাচ্ছি। আমার এই পুরো অংশ থেকে যদি আমি এতটুক বাদ দিয়ে দিই তাহলে আমি এতটুক পাচ্ছি না। তো দেখো, আমার NK মানে হলো ON, ওকে সরি, ওকে মাইনাস ON। আচ্ছা, এটা যদি হয় তাহলে আমার কি হয়? ওকে মানে কত? x2, যে ওকে মানে হলো x2 মাইনাস ওয়ান মানে হলো x, ঠিক আছে। এতটুকু পাওয়া গেল। এখন সেম এর যদি আমি বলি am ইকুয়াল টু কি লিখতে পারি? x1 y1, এরপরে cn মানে কি লিখতে পারি? y অনলি y, এবং bk কি লিখতে পারি? bk ইকুয়াল টু y2 লিখতে পারি, ঠিক আছে। ওকে, তাহলে আমি, আচ্ছা তোমাদের এখন প্রশ্ন আসতে হবে আমি এই ভ্যালুগুলো কেন নিচ্ছি? এই যে দুইটা ত্রিভুজ দেখতেছো, আমি যে প্রথমে দুইটা ত্রিভুজ লিখে দিচ্ছি, এই দুইটা ত্রিভুজের মধ্যে থেকে আমি এই যে অন্তর্দ্বিখণ্ডকটা আছে এটা বাইর করবো, ঠিক আছে। এটা কিভাবে বাইর করতেছি আমি দেখাচ্ছি, বুঝে যাবে আসলে, আশা করি। এখন ত্রিভুজের এই বাহুটা পাওয়া গেল, এই বাহুটা পাওয়া গেল, এখন এই বাহুটা আমার লাগবে। তাহলে আমি যদি লিখি CS, এই যে CS মানে হলো কি? CN থেকে যদি আমি SN বাদ দিই, সরি হ্যাঁ CS থেকে যদি SN বাদ দেই, হ্যাঁ ঠিক আছে, CS ইকুয়াল টু CN থেকে যদি SN টা বাদ দিই তাহলে কি হয় দেখো, CN মানে কত? Y, CN মানে হলো কি Y, এই যে CN মানে হলো কি Y। ওকে, এই যে SN মানে কত হবে? SN মানে হবে কি? দেখো, এই দুইটা কিন্তু সমান্তরাল, তার মানে কি এটা কিন্তু লম্ব আঁকছিলাম, এই জন্য এটা হবে দুইটা কি সমান্তরাল। সমান্তরাল মানে কি দুইটা দূরত্ব সমান, তার মানে কি AM এবং SN দুইটাই সমান।
এই যে এ এম এবং এস এন যদি সমান হয় তার মানে এটা কত হবে, এস এন মানে কত হবে y1। ওকে, এই যে এখানে যদি বিটি আমি লিখি, বিটি যদি লিখি, বিটি ইকুয়াল টু কি হবে আমার, আচ্ছা বিটি ইকুয়াল টু কি হবে, বি কে মাইনাস এই যে ঠিক বি কে মাইনাস জি ভাইয়া জি শোনা যাচ্ছে। আচ্ছা দেখো, বুঝছি আমি বুঝছি। তোমরা একটা কাজ করতে পারো, যেহেতু প্রবলেম হচ্ছে এতে সাউন্ড সিস্টেমে, তোমরা মেসেজ করতে পারো, মেসেজ করে দেখো। আচ্ছা আমি আবার এটা এই যে জায়গাটা রিপিট করতেছি। এই যে দেখো আমাদের যে দুইটা ত্রিভুজ আছে, দুইটা ত্রিভুজ, আমার তো মূল কাজ কি, এ এবং বি এর মধ্যে, বি এর যে মধ্যবিন্দু সি, এটা থেকে আমার এই যে এক্স এবং ওয়াই এর স্থানাঙ্ক বের করবো, এক্স এবং ওয়াই এর স্থানাঙ্ক বের করবো, ঠিক আছে। ওকে, এটা বের করার জন্য আমার এই যে দুইটা ত্রিভুজ আঁকলাম না, এই থেকে সি এর উপর যে এস লম্ব আঁকলাম, এবং সি থেকে বি কে এর উপর যে টি লম্বটা আঁকলাম, সিটি লম্বটা আঁকলাম, এটার মাধ্যমে আমার দুইটা ত্রিভুজ হয়ে গেছে। কিন্তু দেখো দুইটা ত্রিভুজ হওয়ার মাধ্যমে কি করতেছে, আমাদের এই দুইটা বাহু এবং এই দুইটা বাহু আমার নিতে হবে, ঠিক আছে। কেন নিচ্ছি এটা আমি বলতেছি, দাঁড়া। এই যে বিটি ইকুয়াল টু, আমি এখানে কোথায় আছে, বিটি ইকুয়াল টু কি, এই যে ত্রিভুজের এই বাহুটা নিতে হচ্ছে, তবে এটা মানে কি বিটি, বিটি যদি নেই তাহলে বিটি ইকুয়াল টু বি কে মাইনাস টি কে, বি কে মাইনাস টি কে যদি লিখি তাহলে কত হয়, বি কে কত, বি কে মানে হলো y2, আর যে টি কে মানে হবে কত, দেখো সিএন যেটা এইটাই টি কে, সিএন যেটা এটাই টি কে, সিএন মানে কত ছিল আমাদের y, ঠিক আছে। আমার দেখো আমি জাস্ট এটা অন্ত দ্বিখণ্ডের ক্ষেত্রে একটু এলাবোরেট করলাম, কারণ বই দ্বিখণ্ডের ক্ষেত্রে আমাদের ইলাবোরেট করা লাগবে না। আচ্ছা আমাদের এখানে দেখো দুইটা ত্রিভুজ আছে, কি দেখো এ সি টি এস, ঠিক আছে, এরকম দুটো ত্রিভুজ আছে। আচ্ছা আমার তোমাদের একটা কনসেপ্ট শেখাচ্ছি, ত্রিভুজের সদৃশ হওয়ার শর্ত। দুইটা ত্রিভুজ সদৃশ কখন হয়, দুইটা ত্রিভুজ কখন সদৃশ মানে হলো একই, সদৃশ মানে কি একই, সদৃশ কখন হবে, যখন তিনটি কোণ সমান হয়। কেমন তিনটি কোণ সমান হয়, দেখো এখানে দেখো এই কোণটা কত 90 ডিগ্রি, ঠিক আছে না, তার মানে এই দুইটা কোণ সমান। এখন দেখো এএস এবং সিটি দুইটা সমান্তরাল, এএস এবং সিটি দুইটা সমান্তরাল যদি হয়, একটা রেখা যদি ছেদক হয় তাহলে এই কোণ সমান, তার মানে কি কোণ এ ইকুয়াল টু কোণ সি, তাই না, এবং কোণ এস ইকুয়াল টু কোণ টি, ঠিক আছে না, দুইটাই কোণ সমান আছে। এখন দেখো এই যে এই কোণটা কত হবে, যেহেতু দুইটা দেখো সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি হয়, এটা যদি আমার একটা কোণ হয়, এটা কত হবে, এটা যদি এই দুটো কিন্তু সমান, এটাকে যদি আমি এক্স ধরি তাহলে আমার এই কোণটা কত হবে, কোণ সি ইকুয়াল টু কত লিখতে পারি আমি, সি না রাইট, কোণ এ সি এস ইকুয়াল টু কি লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস এক্স, অবভিয়াসলি লিখতে পারি না। এখন এই যে এই কোণটা, এখন আমার এই যে এই কোণটা কত হবে, যেহেতু এটা এক্স, এটা 90 ডিগ্রি, এটা কত হবে, কোণ সি বি টি ইকুয়াল টু
90 ডিগ্রি মাইনাস এক্স। ঠিক আছে, তার মানে কি এই কোণ সমান, এই কোণ সমান এবং এই কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটা কি সদৃশ হলো। ত্রিভুজ দুটো যদি সদৃশ হয় তাহলে তাদের যে কোরসপন্ডিং যে বাহুগুলা, এই বাহু এই বাহু এই বাহু এই বাহু মানে ভূমি ভূমি লম্ব লম্ব এবং অতিভুজ অতিভুজ এগুলোর অনুপাতগুলো কি হবে সমান হবে। দুইটা ত্রিভুজ যদি সদৃশ হয়, এই কনসেপ্টে যদি সদৃশ হয় তাহলে তাদের করসপন্ডিং যে বাহুগুলো সবগুলোর অনুপাত কি হবে সমান হবে। আচ্ছা, তাহলে এটা আমাদের এক্সট্রা টপিক ছিল। ঠিক আছে, তাহলে তুমি এইখান থেকে, হ্যাঁ নাফিজুল ইসলাম বলো। কোনটা কোনটা? এই যে এটা বোঝা যাচ্ছে না, আবার একটু ক্লিয়ার করে বলো। আচ্ছা, আমি প্রথম থেকে রিক্যাপ করি। দেখো, দুইটা ত্রিভুজ আছে ACS, ঠিক আছে, ACS এবং BCT, ঠিক আছে, এই দুইটা ত্রিভুজ আছে। ওকে, এই দুইটা ত্রিভুজ আমাকে প্রথমে সদৃশ প্রমাণ করতে হবে। সদৃশ প্রমাণ করার শর্ত কি? তিনটা কোণে যে এই কোণে কোণ, এই কোণে কোণ এবং এই কোণে কোণ, তিনটা সমান হতে হবে। যেহেতু এটা 90 ডিগ্রি, দেখো আমি লম্ব আঁকছিলাম না, এটা সোজা লম্ব আঁকছি এবং এটা থেকে এখানে লম্ব আঁকছি, তার মানে এটা আমার 90 ডিগ্রি হচ্ছে। এইটাও যেহেতু লম্ব আঁকছি, এটা আমার 90 ডিগ্রি হচ্ছে। দেখো, আমাদের একান্তর কোণ হয়তো বা তোমরা পড়ছিলা, একান্তর কোণ সন্নিহিত দুইটা সমান্তরাল বাহু যদি এরকম থাকে এবং তাদের একটা যদি ছেদক থাকে, তাদের যে কোণগুলাই দুইটা কোণ সমান হয়। এটা যদি এক্স হয়, এটাও এক্স হবে। ঠিক আছে, দ্যাটস ওয়াই এই যে এই কোণটা এবং এই কোণটা সমান। ঠিক আছে, এই কোণটা যদি সমান হয় তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমার এই কোণটা কত হবে? অবভিয়াসলি 90 ডিগ্রি মাইনাস এক্স হবে, তাই না? যেহেতু আমার তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি না, তাহলে এটা যদি 90, এটা যদি কি হয় 90 ডিগ্রি হয়, এটা যদি এক্স হয়, তাহলে আমার এই দুইটা মিলে কত 90 ডিগ্রি হবে? 90 ডিগ্রি মাইনাস এক্স। এটাও কি হবে 90 ডিগ্রি মাইনাস এক্স হবে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এটা এক্সট্রা কনসেপ্ট ছিল, এটা কোনো ইয়া না, জাস্ট তোমাদের বেসিকটা যাতে ঠিক থাকে। ঠিক আছে, ওকে, আমাদের তাহলে এটা মুছে ফেলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেবো, যেটা লাগবে এটা অবশ্যই আমি দেবো তোমাদের। ঠিক আছে, তোমাদের তো আমি এক্সট্রা ক্লাস নিবই অবশ্যই। ঠিক আছে, আচ্ছা যাক, এখন আমার এই দুইটা ত্রিভুজ আমি সদৃশ প্রমাণ করলাম। ঠিক আছে, সদৃশ প্রমাণ হয়ে গেলে তাহলে আমাদের কি বলছিলাম, এই যে বাহুগুলোর অনুপাত, দেখো অতিভুজ কি কি এসি, এসি বাই বিসি। আচ্ছা, আমি প্রথমে একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, এটাকে যদি আমি M1 ধরি, এটাকে যদি M2 ধরি, মানে দুইটা অনুপাত যদি M1 এবং M2 ধরি, তাহলে কি লিখতে পারি? এসি এবং বিসির অনুপাত সমান এএস এবং সিটি, এবং এই যে সিএস, এই জায়গায় কি দেখা যাচ্ছে না? ওকে, আচ্ছা, ওয়েট, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। ওকে ওকে, দেখো আবার এসি, এসি বাই বিসি ইকুয়াল টু এএস বাই সিটি ইকুয়াল টু সিএস বাই বিটি ইকুয়াল টু M1 বাই M2। এটা হলো আমার দুইটা ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে আমি এটা লিখতে পারি দুইটা ত্রিভুজ থেকে। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, তাহলে আমি দেখো, এখন যদি আমি এখান থেকে যদি একটা পোর্শন নিই, যেমন এএস বাই সিটি ইকুয়াল টু M1 বাই M2। এখন দেখো তো, এএস এই যে এখানে এএস সমান কি পাইছিলাম আমরা? x মাইনাস x1, এবং সিটি সমান কি পাইছিলাম? সিটি ইকুয়াল টু কি পাইছিলাম? x2 মাইনাস x ইকুয়াল টু M1 বাই M2। ঠিক আছে, এখন যদি আমি এটাকে ভাঙাই, দেখো M2x মাইনাস
into x1 equal to এখান থেকে যদি আমি শুধু এক্স এর গুলোকে যদি আমি আলাদা করে ফেলি, যেহেতু আমার এক্সটা বাই করতে হবে, এখান থেকে যদি আমি এক্সটা বাই করবো, যেহেতু এক্স এর গুলো আলাদা করে ফেলি, এক্স যদি নেই, দেখো এখানে এক্স এম1 প্লাস এক্স এম2 ইকুয়াল টু m1 x2 প্লাস m2 x1। ঠিক আছে, এখন যদি আমি x কমন নিই, m1 প্লাস m2 ইকুয়াল টু m1 x2 প্লাস m2 x1। তাহলে আমি x ইকুয়াল টু কি পাচ্ছি, m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m প্লাস m1 প্লাস m2। এইটা হলো একটা। ঠিক আছে, এতটুকু কি বোঝা গেছে? ওকে, আচ্ছা, অনুরূপভাবে আমি লিখতে পারি কি, y ইকুয়াল টু, এটা প্রমাণ করা যায় কিন্তু আমি এলাবোরেট করলাম না, এটা তোমরা দেখে নিবা তোমাদের কাজ। এটা আমি এই প্রমাণটা আমি করে দিলাম, বাকি প্রমাণটা তোমরা দেখবা। ঠিক আছে, x এর মানটা বাইর করলাম, y ইকুয়াল টু কি লেখা যায়, সেম m1 y2 প্লাস m2 y1 এই m1 প্লাস m2। দেখো, কখনো যদি একটা রেখার অন্তর্দ্বিখণ্ডকের স্থানাঙ্ক নির্ণয় করতে বলে, তাহলে আমার ওই অন্তর্দ্বিখণ্ডকের দ্বিমাত্রিক স্থানাঙ্ক কি হবে, x এবং y। x বাইর করার সূত্র হলো, এটা হলো, যেহেতু আমার এখানে বিভক্ত হয়েছে না, একটা কি কয়, একটা রেশিওতে বিভক্ত হয়েছে, যে m1 বাই m2, এই রেশিওতে বিভক্ত হয়েছে না, এটার উপরে বেস করে আমার সূত্র এটা। এই দুইটা সূত্র তোমরা লিখে রাখো, এখন ম্যাথ করাবো আমরা এখন ম্যাথ দেখবো। ঠিক আছে, আচ্ছা, এখন তোমরা দেখতে পারো, আচ্ছা এখানে কয়েকটা অনুসিদ্ধান্ত আছে। দেখো, যদি m1 ইকুয়াল টু যদি m2 হয়, তাহলে আমার সূত্র কি হবে, x ইকুয়াল টু হবে x2 প্লাস x1 বাই 2। ঠিক আছে, ওকে, m1 আর m2 মানে কি হবে, তোমার এটার মধ্য হবে, তার মানে এখানে 1 1 হবে অবশ্যই। তোমার পোর্শনটা যে যাই হয়, যত পোর্শনই কাটুক, অন্তর্দ্বিখণ্ড মানে কি, একবারে সেন্টারে একটা রেখা, এই সি বিন্দুটা একবার একটা রেখার কি হবে, মাঝখানে হবে। তারপরে যদি রেশিও করে, এটা 1 1 হবে না, বুঝছো কি তোমরা? হ্যাঁ, ওকে, তাহলে আমার আর y ইকুয়াল টু কি হবে, এই পাশে দেখতে সমস্যা হচ্ছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে যদি ইফ m1 ইকুয়াল টু যদি m2 হয়, তাহলে x ইকুয়াল টু x1 প্লাস x2 বাই 2, y ইকুয়াল টু y1 প্লাস y2 বাই 2। ঠিক আছে, এটা হবে আমার কি, যদি m1 এবং m2 হয়। আর যদি বলে দেয় ইফ রেশিও যদি k এবং 1 রেশিও যদি আমি কখনো ধরি, তাহলে আমার হবে কি, বুঝতেছি না, বলো তাপস দাস।
আচ্ছা দেখো, যদি কে অনুপাত 1, এই যে আমার যে এটা কে এবং 1 অনুপাতে যদি আমি ধরে নেই, ওখানে ম্যাথ করলে বুঝবা, যদি ধরে নেই তাহলে আমার এক্স ইকুয়াল টু কি হবে, কি আসবে, কে এক্স টু প্লাস এক্স ওয়ান বাই কে প্লাস ওয়ান, ওয়াই ইকুয়াল টু, এগুলো লিখে নাও, এগুলোর ম্যাথ আছে, এগুলো লিখে নাও, কে ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান কে প্লাস ওয়ান। ঠিক আছে, এই তিনটা কনসেপ্ট এখানে, আবার এখানে দুইটা ভ্যালু এবং সামনে আমরা যে বের করছিলাম এক্স ইকুয়াল টু এক্স টু এম এম ওয়ান প্লাস এক্স ওয়ান এম টু বাই এম ওয়ান প্লাস এম টু। ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু এক্স টু এম ওয়ান, সরি এক্স টু না, ওয়াই টু এম ওয়ান প্লাস ওয়াই ওয়ান এম টু এম ওয়ান প্লাস এম টু। এই যে আমার তিনটা অনুসিদ্ধান্ত। ঠিক আছে, এগুলো লিখে নাও। হ্যাঁ, এখন আমরা ম্যাথ করব। এগুলো তোমাদের বই যদিও আছে, অক্ষরপত্র বইটাতে সবকিছু আছে। ঠিক আছে, কনসেপ্টটা কি ক্লিয়ার কি না? কনসেপ্টটা কি ক্লিয়ার? অন্তর দ্বিখণ্ডকের রেসপন্স প্লিজ। ওকে ওকে, ঠিক আছে, আমরা এখন ম্যাথে চলে যাই। তাহলে তাহলে তোমরা এক্সাম্পল এটা দেখো, ওয়ানটা দেখো কি বলছে। উদাহরণ এক কি বলছে, দেখো প্রশ্নটা হলো 3, 5 এবং -2, -1 বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশকে যে বিন্দু কত অনুপাতে 2:4 অনুপাতে বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করা। ঠিক আছে, আচ্ছা আমরা যদি এখানে দেখি, ওকে, আমাদের যদি এরকম স্থানাঙ্কটা থাকে, ঠিক আছে, এটা এ হয়, এটা যদি বি হয়, আচ্ছা যদি এ হয়, এটা যদি বি হয়, 3, 5 -2, -1। এখন বলছে আমার এখানে যে বিন্দুটা আছে এক্স এবং ওয়াই, সি বিন্দুটা 2:4 বিভক্ত করছে। কত অনুপাত 4-এ? কত অনুপাত? 2 এবং 4 রেশিওতে যদি বিভক্ত করে তাহলে আমার এক্স ওয়াই এর ভ্যালু কত বের করতে বলছে। ওকে, তাহলে আমরা সলিউশনটা করি। এখন দেখো আমরা জানি কি, আমরা জানি অন্তর দ্বিখণ্ডকের ক্ষেত্রে x ইকুয়াল টু x2 m1 প্লাস x1 m2 বাই m1 প্লাস m2, যেখানে m1 2 m2 হবে 4, x1 3, x2 হবে -2, y1 হবে 5, y2 ইকুয়াল টু -1। ঠিক আছে, এখান থেকে যদি মানগুলো বসাই, দেখো x2 কত আছে, -2 ইন্টু m1 কত 2 প্লাস x1 কত আছে 3 ইন্টু যে 3 ইন্টু 4, আর নিচে কত আছে m1 2 প্লাস 4, তারপর কত আছে -4 প্লাস 12/6, আমার কত আসতেছে 8/6 4/3।
ঠিক আছে, এটা আমার এক্স এর মান বের হলো। ওকে, এক্স এর মান বের হলো। যদি আমি ওয়াই মানটা বের করি, ওয়াই ইকুয়াল টু যদি বের করি তাহলে কি হবে আমার? সেম ফর্মুলা, ওয়াই টু এম ওয়ান প্লাস ওয়াই ওয়ান এম টু বাই ডিভাইড বাই ওয়ান এম ওয়ান প্লাস এম টু। ওকে, তাহলে এখানে আমি যে ভ্যালুগুলো বসাই, ওয়াই টু কত আছে আমার? ওয়াই টু ওয়ান মাইনাস ওয়ান ইন্টু টু প্লাস আমার এখানে ওয়াই ওয়ান কত আছে? 5 ইন্টু 4। ওকে, বাই m1 m2 2 প্লাস 4। ওকে, তো যদি আমি বসাই তাহলে -2 হবে প্লাস এখানে 20 হবে 6 হবে, তাহলে আমার এখানে কত আছে? 3। তাহলে আমি xy কত পেলাম? xy পয়েন্ট কত পেলাম? 4/3 এবং 3। এই যে এই পয়েন্টের ভ্যালু কত হবে? 4/3 এবং 3 হবে। সিম্পল না? সবাই কি বুঝতে পারছো ম্যাথটা? ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা অর্ধদ্বিখণ্ডক করলাম, বইয়ের দ্বিখণ্ডকের দিকে যাই। হ্যাঁ, বই দিদি আরো ম্যাথ করবো ইনশাল্লাহ, তবে আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। কোশ্চেনটা আবার করো। কোথায় কোথায়? এই যে এখানে এখানে। আচ্ছা, এটা তো ভ্যালু দেওয়া আছে আমাকে, এখানে রেশিও দেওয়া আছে কত? 2:4। এতটুক এবং এতটুক রেশিও, যে আমার যে বিন্দুটা, আমার যে রেখাটাকে আমার যে অন্তর্দ্বিখণ্ড করছে, অন্তর্দ্বিখণ্ড মানে কি? মাঝখান দিয়ে ভাগ করছে, যে কোনো জায়গায় একটা, যে কোনো জায়গায়, এখানে হতে পারে এখানে হতে পারে, এটা সমানভাবে বিভক্ত বলেনি। তার মানে কি 2 এবং 4 রেশিওতে যে আমরা বিভক্ত করছি। এখন এই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে বলছে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা বইয়ের দ্বিখণ্ডকে যাই। হ্যাঁ, এই কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে। হ্যাঁ, কনসেপ্টগুলো ক্লিয়ার রাখলে সামনে অনেক ম্যাথ আছে, অনেক আছে সরল রেখায়, এগুলা তোমাদের জন্য সহজ হবে। আচ্ছা যাই, এখানে কনসেপ্ট ক্লিয়ার করি। বইয়ের বিভক্ত এবং বইয়ের দ্বিখণ্ড দুটোটা একই, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি আবার এরকম এটা নেই, এটা দেখা যদি এরকম হয়, এই সেটা বইয়ের মধ্যে নেই। x1 x2, এটা হবে x2 y2, ঠিক আছে? আচ্ছা, বইয়ের দ্বিখণ্ডকে এটা আমি আমার কনসেপ্টটা ক্লিয়ার করি। এই যে একটা রেখা যদি এরকম থাকে এবি, এটাকে যদি আমি সি পর্যন্ত বর্ধিত করি তাহলে এসি বাই বিসি, এসি বাই বিসি হলো তোমার বইয়ের দ্বিখণ্ড। বুঝছো? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে যদি পি কিউ কে যদি আমি আর পর্যন্ত যদি বর্ধিত করি তাহলে দেখো, পি থেকে একটা লম্ব, কিউ থেকে একটা লম্ব, আর থেকে একটা লম্ব, পি থেকে আর পর্যন্ত একটা যদি আমি লম্ব আঁকি, পিএস, কিউ থেকে যদি কিউটি লম্বটা যদি আঁকি, এ বি
এটা বই আছে, যারা বই কালেক্ট করছে বই দেখতে পারো, হ্যাঁ বই আছে। ওকে, তাহলে এটা হলো মূল বিন্দু এক্স ওয়াই ওয়াই, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে দেখো ওই সময় ত্রিভুজটা ছিল এভাবে, এই এরকম ছিল না। এখন দেখো ত্রিভুজটা কিভাবে আছে, এই এই দেখো এখানে কিন্তু এই যে এরকম ত্রিভুজ আছে। এখন আমার ত্রিভুজ, যে দুইটা ত্রিভুজ আমি কনসিডার করব, সে দুইটা ত্রিভুজ হলো ত্রিভুজ পি আর এস এন্ড ত্রিভুজ কিউ আর টি। ঠিক আছে, এটা বইয়ের মতো করছে, হ্যাঁ তোমাদের জন্য সহজ হয়। ওইটা আমি আসলে নামের কোনো বাকি যে ইন্ডিকেশন গুলা, জ্যামিতির ক্ষেত্রে ইন্ডিকেশন গুলো কোনো কোনো সমস্যা নেই, জাস্ট তুমি কনসেপ্টটা বুঝতেছো কিনা, এটা হলো মেইন। ঠিক আছে, এখন আমি আবার এগুলা লিখে নিই। দেখো প্রথম a b equal to না, right? এখানে ps equal to ac equal to oc minus oa, ঠিক আছে। ওকে জি ভাইয়া, এই যে আচ্ছা 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 ওয়েট, ওই সময় আমরা করছিলাম এটা, দেখো ওই সময় আমরা বই অন্তর্দ্বিখণ্ড করছিলাম, তার মানে কি দুইটা ত্রিভুজের ইন্টার কানেকশন থাকবে। আর বহির দ্বিখণ্ডকের ক্ষেত্রে থাকবে কি, তোমরা যখন এই এই যে আমরা দেখো এই কিউ থেকে আর পর্যন্ত বর্ধিত করছি না, এই মানে এই যে তুমি এবং পি আর এবং কিউ আর আমার নির্ণয় করতে হবে, পি আর এবং কিউ আর এই দুইটার অনুপাত নির্ণয় করতে হবে আমার। এই দুইটা নির্ণয় করতে দেখো আমার দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, পি আর এস এবং কিউ আর টি, এই দুইটা ত্রিভুজ। এর প্রমাণগুলো আসবে না, জাস্ট তুমি কনসেপ্টটা ক্লিয়ার রাখো, ঠিক আছে। এই দুইটা ত্রিভুজ আমার তৈরি হয়েছে। এখন এই দুইটা ত্রিভুজ থেকে আমাকে প্রমাণ করতে হবে এই বিন্দু স্থানাঙ্ক, এই যে আর বিন্দুর এক্স ওয়াই এর মান নির্ণয় করতে হবে, বুঝছো কি? ওই সময় নির্ণয় করছি, কিন্তু এখানে এখন নির্ণয় করতেছে কোথায়, বাহিরে। বোঝা গেছে? এটাই বহির্ত্রিকোণ বা বহির্বিভক্তি, বোঝা গেছে? হ্যাঁ ওকে ঠিক আছে। এখন দেখো আমি আর ইন্ডিকেশন গুলো দিলাম না, এটা যে এক্স, এটা তো ওয়াই ওয়ান, সরি এটা যে এটা ওয়াই ওয়ান, এটা ওয়াই টু, এটা ওয়াই থ্রি, বা এটা ওয়াই টু, এটা ওয়াই, এটা হলো এক্স ওয়ান, এটা হলো এক্স টু, এটা হলো পুরোটা হলো এক্স। তার মানে হলো আমার কত কত আসে এখানে, ওসি মানে কত হয়, ওসি মানে হলো যে এটা এক্স, এক্স মাইনাস আমার যদি এখানে আমার কোনটা পিএস যদি বাইর করি, পিএস দেখো এটা দুটো সমান্তরাল, যেহেতু লম্ব সমান্তরাল যদি হয় এবং সমান্তরাল মানে কি দুটো দূরত্ব সমান, তার মানে কি এসি এবং পিএস সমান। তার মানে এখন যদি আমি এসি বাইর করি, এসি বাইর করতে চাইলে ওসি এবং এই যে ও থেকে সি পুরোটা থেকে যদি আমি এই দুটো অংশ যদি বাদ দিয়ে দিই, তাহলে আমি এসি পাচ্ছি, রাইট? তাহলে আমি এক্স থেকে যদি আমি ও এ মানে হলো এক্স ওয়ান যদি বাদ দিই, তাহলে আমি পিএসটা পাচ্ছি। আর পিএসটা নির্ণয় করতে হবে এবং কিউটি নির্ণয় করতে হবে। কিউটি মানে কি হবে, কিউটি হবে যে বিসি, বিসি মানে কি হবে পুরা ওসি। ওসি থেকে যদি আমি ওবি বাদ দিই, তাহলে আমি কি পাচ্ছি, এক্স থেকে ওই মানে কত এক্স টু, এক্স থেকে যদি এক্স টু বাদ দিই, তাহলে আমি কিউটিটা পাচ্ছি। কিউটি মানে হলো বিসি, গট ইট? ওকে, তাহলে আমার ত্রিভুজের এই বাহু এবং এই বাহু বাইর করলাম। এখন আমার আর এস বাইর করতে হবে। আর এস মানে কি, দেখো এখানে যে আর এস মানে হলো পুরা আরসি, এই যে আরসি মানে হলো কি, এখানে আরসি হলো এক্স, সরি এক্স না ওয়াই হবে, এই যে আরসিটা কি ওয়াই হবে না, ওয়াই। আরসি ইকুয়াল টু আর এস, মানে আর এস হলো আরসি মাইনাস এসসি। এসসি কত হবে আমার ওয়াই ওয়ান, তার মানে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান আর এস। এখন আমি আর এসটা বাইর করলাম, এখন আমার আর টি বাইর করতে হবে। আর টি যদি বাইর করি, দেখো আর টি যদি বাইর করি, এই যে আর টি হবে কি আর সি
পুরোটা থেকে যদি টিসি বাদ দেই, টিসি যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কি হয়, ওয়াই মাইনাস ওয়াই টু। আমার যে ভ্যালুগুলো লাগতো এগুলো আমি পেয়ে গেছি। দেখো আমি জাস্ট এখন এই যে ত্রিভুজগুলোকে আমি নর্মাল শেপে নিয়ে আসি। দেখো ত্রিভুজটা ছিল এরকম, সরি এটা হলো পি আর এস আর এটা হলো কিউটি। ঠিক আছে, এখন দেখো এখানে খেয়াল করো, এটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, দুইটা 90 ডিগ্রি, তার মানে হলো কোণ PSR ইকুয়াল টু কোণ QTR ইকুয়াল টু 90 ডিগ্রি, রাইট? QTR কোণ। এখন দেখো, এই দেখো দুইটা সমান্তরাল যদি রেখা যদি হয় এরকম, আমি আগেও বলছি এই দুইটা কোণ সমান হবে, সবসময় সমান হবে। দুইটা যদি সমান্তরাল হয় এবং একটা যদি কমন ছেদক থাকে তাহলে আমার এই দুইটা কোণ কি হবে, সবসময় সমান হবে। ঠিক আছে, আচ্ছা এটা উপরে চলে গেছে না, যাক দেখো এখানে দেখাই, এই দুইটা সমান্তরাল, এই দুই কোণ সমান। এটা যদি আমি এক্স ধরি, এটাও এক্স, তাহলে আমার কোণ আর পিএস ইকুয়াল টু কোণ আর কিউটি ইকুয়াল টু এক্স যদি ধরি, তাহলে আমার এই দুইটা কোণ কত হবে, এই কোণটা কত হবে, এই কোণটা দুটোটা ত্রিভুজের সেম কোণ না, এটা যেটাই হয় তার মানে কি 90 ডিগ্রি কোণ আর ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস এক্স, এক্স্যাক্টলি। তার মানে কি এই দুইটা সমান, এই দুইটা সমান, আর এটা যদি সেম সেম কোণ তাদের মানে একই সমান হবে। তার মানে কি এই দুইটা ত্রিভুজ সদৃশের এটা ফিল আপ করলো, দুইটা ত্রিভুজ কি সদৃশ হলো? দেখো সদৃশ হলে আমরা কি বলতে পারি, এই দুইটা ত্রিভুজের যে করসপন্ড বাহুগুলা পিএস সরি পিআর পিআর, এখন হলো আমার এইটা হলো M1 আর এই ছোটটা হলো M2, পুরোটা হলো M1 আর এতটুক হলো M2। ঠিক আছে, তার মানে হলো পিআর পিআর বাই কিউআর ইকুয়াল টু পিএস বাই কিউটি ইকুয়াল টু আরটি আরএস বাই। ঠিক আছে, এটা ইকুয়ালটা লেখা যায় M1 বাই M2। ঠিক আছে, বুঝা গেছে? এখন এখান থেকে যদি আমি আবার আগের মতো যদি পিএস বাই কিউটি ইকুয়াল টু যদি M1 বাই M2 আমি লিখি, দেখো পিএস, দেখো পিএস মানে কি লিখছিলাম আমি, x1 মাইনাস x1 বাই কিউটি হবে x মাইনাস x2 ইকুয়াল টু M1 বাই M2। ঠিক আছে, আমি যদি এখন বজ্রগুণন করি, M2x মাইনাস M2x1 ইকুয়াল টু M1x মাইনাস x2। x এর গুলো যদি আলাদা করি আমি, তুমি দেখো x যদি করি তাহলে x M1 মাইনাস x M2 ইকুয়াল টু M1 x2 মাইনাস M2 x1। ওকে, তাহলে আমি এখান থেকে x যদি আমি কমন নেই, M1 মাইনাস M2 ইকুয়াল টু M1 x2 মাইনাস M2 x1, x ইকুয়াল টু M1 x2 মাইনাস M2 x1, M1 মাইনাস M2। দেখো আমি x এর মান পেয়ে গেলাম। ঠিক আছে, x এর মান পেয়ে গেলাম। জি ভাইয়া বলো, এটা কি বোঝা যাচ্ছে না, সমস্যা হচ্ছে? আচ্ছা সাইড হয়ে গেছে বেশি, আচ্ছা আমি আবার আবার দেখাচ্ছি।
আচ্ছা যাক, দেখো আমি যদি x এর মান বের করতে চাই, x minus x1 x minus x2 equal to m1 minus m2, sorry m1 divided by m2. ওকে, তাহলে x m2 minus x1 ওকে, তাহলে equal to x m2 minus x2 m, x m1 minus x2 m. Okay, x2 minus m2 x m2 minus x2 m1 minus x1 m2. দেখো x equal to কি পাইতে পারি, x2 m1 minus x1 m2 divided by m1 minus m2. correspondingly আমি যদি y লিখি, y equal to কি পাচ্ছি, y equal to same y2 m1 minus y1 m2 divided by m1 minus m2. ঠিক আছে, এখন যদি তোমাকে অন্তর দ্বিখণ্ডক বলে, জাস্ট চিহ্নটা চেঞ্জ হবে। অন্তর দ্বিখণ্ডক এবং বহির দ্বিখণ্ডকের মধ্যে পার্থক্য হলো সূত্র সেম, এই যে তোমার ফরম্যাটটা সেম সূত্রে দেখো, x2 m1 x1 m2, নিচে m1 এবং m2, এই দুইটার মাঝখানে জাস্ট সাইনটা ভিন্ন, প্লাস এবং মাইনাস হবে। ঠিক আছে, যদি অন্তর দ্বিখণ্ডক হয় বা অন্তর বিভক্ত হয় তাহলে প্লাস হবে, আর বহির দ্বিখণ্ডকের বহির বিভক্তি হলে কি হবে, মাইনাস হবে। ঠিক আছে, এই চারটা সূত্র মনে রাখতে হবে, বুঝা গেছে? ওকে, তাহলে আমি মুছে আমরা এখন ম্যাথের দিকে যাব। বহির্বিভূতির একটা ম্যাথ করি আমরা, উদাহরণ থেকে করছি আমরা, পরে অনুশীলন থেকে দেখাবো অবশ্যই ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এখন বহির্বিভক্তি প্লাস অন্তর্বিভক্তি, এই দুইটা মিলে ম্যাথ আছে। আমি দেখা একটা ম্যাথ দেখো, অনুশীলনী 3-এর 1 নাম্বার। ঠিক আছে, এটা দেখো প্রশ্নটা কি লিখছে,
প্রশ্নটা সবাই উঠে নাও, হ্যাঁ? আমরা এটা সলভ করবো এখন। এটা বহির্বিভক্তি এবং অন্তর্বিভক্তি দুইটাতেই সলভ করা যাবে, ঠিক আছে? আচ্ছা, প্রশ্নটা বুঝো। এ ও বি, তোমরা এখানে দেখো র্যান্ডম লাগতে পারে, সমস্যা নেই। এ এবং বি, স্থানাঙ্ক কি দেওয়া আছে? -2, -2, 4। আর এটা স্থানাঙ্ক দেওয়া আছে, সরি, বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে কি 4, 5, এবং এইটাকে সি বিন্দু পর্যন্ত কি করা হলো? বর্ধিত করা হলো। এটা হলো সি বিন্দু, ধরলাম এক্স, ঠিক আছে? এইটা হলো আমার কোশ্চেন। এখন বলছে কি এ বি ইকুয়াল টু, আমাদের ক্লু দেওয়া আছে, হ্যাঁ? এ বি ইকুয়াল টু 3bc। দেখো, কোন একটা ম্যাথ যদি সলভ করতে হয় তোমাদের, ম্যাথের মধ্যে ক্লু খুঁজবা, কন্ডিশন বা ক্লু খুঁজতে হবে। যদি সলিউশন ম্যাথ করতে হয় তোমাদের, যেরকম এখানে দেওয়া আছে কি এ বি এবং 3bc এর একটা কন্ডিশন, তোমাকে এই কন্ডিশন থেকে শুরু করতে হবে। কি করতে হবে? এই কন্ডিশন থেকে তোমাকে সলিউশনটা শুরু করতে হবে। যেমন সলিউশন যদি আমি করি, দেখো এখানে দেওয়া আছে কি এ বি ইকুয়াল টু 3bc। আমাকে যেহেতু অন্তর্দ্বিখণ্ডক বা অন্তর্বিভক্তি বা বহির্বিভক্তি করতেছি, এখানে ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমাদের রেশিও লাগতেছে। তার মানে হলো আমাদের এ বি বাই বিসি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 3/1 অথবা 3:1। এটা হচ্ছে না, তার মানে এইটা আর এটা কি হচ্ছে 3 এবং 1 হচ্ছে না রেশিওটা, রাইট নাকি? ওকে, এখন দেখো এইটাকে আমি এভাবে না, এভাবে যদি ধরি, প্রথমে আমি অন্তর্দ্বিখণ্ডকের কনসেপ্টে যদি করি, কোন দ্বিখণ্ডকের? অন্তর্দ্বিখণ্ডকের কনসেপ্টে যদি করি, তাহলে আমার m1 আমার 3 হবে, m2 1 হবে, এবং দ্বিখণ্ডক বিন্দু কোনটা? বি। বি হলো আমার দ্বিখণ্ডক বিন্দু। আগে বুঝো, বোঝার পরে আমরা প্রশ্ন করব, ঠিক আছে? এখন আমরা কি করতাম আগে, অন্তর্দ্বিখণ্ডকের ক্ষেত্রে x ইকুয়াল টু m1 x2 প্লাস m2 x1 বাই m1 প্লাস m2, ঠিক আছে? এটা বাই করতাম না। দেখো এখন আমার যে বিন্দুটা, এই বিন্দুর ভ্যালু কিন্তু আমাদের দেওয়া আছে 4 এবং -5 হলো কি x এবং y। এই যে আমাদের অন্তর্দ্বিখণ্ডকে যে x এবং y এর ভ্যালু আমাদের দেওয়া আছে অলরেডি। আমাদের দেওয়া নেই কোনটা? এই যে x2 এবং y2 কিন্তু আমাদের দেওয়া নাই, এটা আমাদের বাইর করতে হবে। আমি এজিউম করে নিলাম x2 এবং y2 কে কি x y দ্বারা আমি এজিউম করে নিলাম। তার মানে আমি যদি এখানে লিখি, এই x এর জায়গায় আমি কি বসাবো? আচ্ছা, বাইর করি। এই x এর জায়গায় আমি কি বসাবো? এখানে দেওয়া আছে 4, m1 কত 3 ইনটু x2 কত, এই যে আমি x2 কে x ধরলাম, ঠিক আছে, প্লাস m2। সবাই কি শুনতে পাচ্ছ? আচ্ছা, তাহলে সবাই জয়েন করো। সবাই আসো, হ্যাঁ, 1 মিনিট। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। দেখো আমরা এই পর্যন্ত ছিলাম, হ্যাঁ? এখন x ইকুয়াল টু, আমরা যদি x এর মানটা দেওয়া আছে এই যে 4 দেওয়া আছে, আর m1 কত দেওয়া আছে 3 ইনটু x2 কত, x2 আমরা x ধরে নিয়েছিলাম, প্লাস m2 কত 1 ধরে নিয়েছি, 1 ধরে নিয়েছি না, যে 1 পাইছি 1, এবং x1 কত -2, ঠিক আছে? নিচে হলো 3 প্লাস 1। ওকে, তাহলে আমরা 4 ইকুয়াল টু 3x - 2 ডিভাইডেড বাই 4। ওকে, তাহলে আমরা যদি এখান থেকে করি 3x - 2 ইকুয়াল টু 16, তাহলে x ইকুয়াল টু 6।
x ইকুয়াল টু 6 পেলাম। এখন আবার সেম আমরা যদি y ইকুয়াল টু করি, y ইকুয়াল টু এই যে এখান থেকে, সরি এটা ডাইরেক্ট লিখে ফেলি আমি, হ্যাঁ, -5 ইকুয়াল টু -5 3 ইন্টু y প্লাস 4 ইন্টু 1 ডিভাইডেড বাই 3 প্লাস 1। তাহলে ওকে, -5 ইকুয়াল টু 3y প্লাস 4 বাই 4। ওকে, তাহলে 3y প্লাস 4 ইকুয়াল টু -20, 3y ইকুয়াল টু -24, y ইকুয়াল টু -8। তাহলে আমরা কি পাচ্ছি, xy মানে এই বিন্দু স্থানাঙ্ক কত পাচ্ছি আমরা, 6 -8। ওকে, এই দেখো যারা নতুন আসছো, দেখো আমরা এতটুকু পর্যন্ত আমরা ডিসকানেক্ট হয়ে গেছিলাম, হ্যাঁ। তো এখানে আমরা জাস্ট এই যে x, আমরা যে পয়েন্টটা, এই পয়েন্টটা আমরা দেওয়া আছে, জাস্ট আমরা যেটা এই পয়েন্ট আমরা বাইর করব, অন্তর দ্বিখণ্ডক দিয়ে বাইর করব। অন্তর দ্বিখণ্ডক দিলে আমরা দ্বিখণ্ডক বিন্দুটা কোথায় যাবে, মাঝখানে মানে মাঝে হবে, এই দুই বিন্দুর মাঝে হবে, ঠিক আছে। এই জন্য আমরা কি করে নিচ্ছি, আমরা এখানে যে অন্তর দ্বিখণ্ডক যে বিন্দুটা, এটা আমরা অ্যাজিউম করে দিচ্ছি, আমরা জানি, ঠিক আছে, কি জানি 4 এবং -5। এই জন্য আমরা জাস্ট কি বাইর করব, এখান থেকে x2 টা বাইর করব, x2 এবং y2 বাইর করতে হবে। x2 আমরা ধরে নিলাম, অ্যাজিউম করে নিলাম x, এবং y2 ধরে নিলাম y, ঠিক আছে। এই দুইটা ভ্যালু আমরা বের করলাম। দেখো x এর মান পেলাম কোথায়, 6, এবং y এর মান পেলাম -8, ঠিক আছে। এইটা আমরা অন্তর দ্বিখণ্ডক দিয়ে করলাম। এখন আমরা বহির দ্বিখণ্ডক দিয়ে করব, বা বহির বিভক্ত দিয়ে করব, ঠিক আছে। কিভাবে করব দেখো, এটা সবাই উঠাই নিচ্ছ, সবাইটা উঠে নাও। সরি, আচ্ছা তাহলে আমরা এখানে একটু মডিফিকেশন লাগবে, তোমরা লেখো, সমস্যা নেই। এখন আমরা যদি বহির দ্বিখণ্ডক করি, তাহলে আমাদের অনুপাতটা কি আসবে, এসি বাই বিসি আসবে না, এসি বাই বিসি আসবে না। এখন দেখো এসি মানে কত হবে, এসির যে রেশিও এটা কত হবে, 3 প্লাস 1 ইকুয়াল টু 4 হবে না। এসির যে রেশিও এটা 4 হবে, এবং বিসি মানে কত হবে, 1 হবে। তার মানে হবে এসি ইকুয়াল টু 4 বিসি, তাই না। তাহলে এসি বাই বিসি ইকুয়াল টু 4:1। তার মানে এখন হয়ে যাবে কি, পুরাটা হবে 4 আর এতটুকু হবে 1। বোঝা গেছে, এটা হলো আমার বহির বিভক্তির ক্ষেত্রে। তার মানে আমি এখন এই বিন্দুটা বাইর করব কি কির ভিত্তিতে, বহির বিভক্তির যে সূত্রটা আছে ওইটা দিয়ে বাইর করব। এখন কিন্তু এটার অন্তর দ্বিখণ্ডক নাই, এখন আমি কোন বিন্দু বাইর করবো, এটা দ্বিখণ্ডক বিন্দু বাইর করব, কোথায়, বহির দ্বিখণ্ডক। বোঝা গেছে, ওকে। তাহলে আমরা শুরু করি। এখানে এটা কিন্তু আমরা বহির বিভক্তির কনসেপ্টে করতেছি, ঠিক আছে। বহির বিভক্তির কনসেপ্টে যদি করি আমি, তাহলে এসি ইকুয়াল টু, আচ্ছা এসি ইকুয়াল টু কি হয়, আমাকে লিখতে পারি এবি, এবি প্লাস বিসি, ঠিক আছে। তাহলে আমি এসি ইকুয়াল টু, এবি মানে কত, 3BC প্লাস বিসি। জি ভাইয়া, আচ্ছা এই জিনিসটা আমি করতেছি, এটা আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখছিলাম, এটা আবার রিপিট করতেছি, এখানে রিপিট করতেছি। দেখো এই যে এসি, এসি মানে কি, এবি প্লাস বিসি। এসি এই যে পুরোটা মানে হলো এবি প্লাস বিসি। তাহলে এসি ইকুয়াল টু এবি প্লাস বিসি। এবি মানে কি লেখা আছে এখানে, এবি মানে কি 3BC, হ্যাঁ এই মানে 3BC লিখে দেখো। তাহলে এসি ইকুয়াল টু আমি 4BC লিখতে পারি,
ওকে, তাহলে এসি বাই বিসি ইকুয়াল টু আমি 4:1 লিখতে পারি। তার মানে এসি ইজ টু বিসি ইকুয়াল টু 4:1। আমার তো বইয়ের দ্বিগুণটার ক্ষেত্রে এটা দরকার, এসি এবং বিসি এই দুইটার অনুপাতে তো দরকার না। দেখো এটা পাই গেলাম আমরা। এখন আমাদের এখানে M1 হবে 4, M2 হবে 1। গট ইট? বুঝছো তোমরা? আবার বলো। বইয়ের বিভক্তি এবং অন্তর্বিভক্তির মধ্যে মানে ডিফারেন্সটা নাকি? আচ্ছা, বহির অন্তর্বিভক্ত হলো একটা রেখা তোমার আগে থেকে এক্সিস্ট করবে, এটার মাঝখানে যে কোনো একটা বিন্দুতে তুমি এটাকে ভাগ করবা, জাস্ট ভাগ করলাম, ঠিক আছে? এটা হলো অন্তর্বিভক্তি। আর বহির্বিভক্তি হলো তোমার এটা জাস্ট ইমাজিনারি, ঠিক আছে? কিভাবে? একটা রেখা তুমি এভাবে রাখলা এ বি, এটা থেকে একটু আমরা সম্পাদ্য করছিলাম না? সম্পাদ্য কি করি আমরা? ওই যে বর্ধিত করি, এটা করা যায় না সম্পাদ্যতে? এই বর্ধিত করলাম সি পর্যন্ত, বি কে এ বি কে সি পর্যন্ত বর্ধিত করলাম। বহির্বিভক্তিটা হবে এসি এবং বিসির যে অনুপাতটা ওইটা হবে বহির্বিভক্তি, ঠিক আছে? কি অন্তর্বিভক্তি হবে মাঝখানে এ বি, যে কোনো একটা পয়েন্টে হবে, দুইটার মাঝে দুইটার মধ্যে যে কোনো একটা পয়েন্টে হবে, এটা হলো অন্তর্বিভক্তি। আর বহির্বিভক্তি হবে দুইটা একটা সরল রেখার বাইরে গিয়ে, মানে একটাকে বর্ধিত করার পরে যে আমার যে রেশিওটা পাচ্ছি ওইটা হলো বহির্বিভক্তি। বোঝা গেছে? ওকে, তাহলে আমরা ম্যাথটাতে চলে যাই। একটা ম্যাথ যদি তুমি কনসেপচুয়ালি বুঝতে পারো তাহলে বাকি যে কোনো ম্যাথ সলভ করতে পারবে, ঠিক আছে? ম্যাথটা কনসেপচুয়ালি দেখো, ঠিক আছে? আর আমি তো সাপোর্টে তোমার জন্য আছি, সমস্যা নেই, গ্রুপে অলওয়েজ সাপোর্ট দেবো। আচ্ছা, আমাদের রেশিওটা বাইর করে ফেলছি। ওকে, এটা লেখা হয়ে গেছে আশা করি সবার। এখন আমি এক্স ওয়াই এর মান বের করব। এই যে এক্স ওয়াই এর মান, এখন কিন্তু এই এক্স ওয়াই এর মান কিন্তু আমি আগের মতো করব না। এই এক্স ওয়াই মানে এখানে অ্যাকচুয়াল এক্স ওয়াই এর মান। তার মানে x ইকুয়াল টু m1 x2 মাইনাস, বহির্বিভক্তির ক্ষেত্রে মাইনাস হয়, m2 x1 ডিভাইড বাই m2 সরি m1 মাইনাস m2। এই সূত্রটা ঠিক আছে না? ওকে, এখন আমি এই এক্সাক্ট x1 আর x এর মানে বের করব। কেন? যেহেতু বহির্দিগণ্ড ছিল আমার এই পুরোটা এবং বিসি এর অনুপাতটা আমার দরকার, এজন্য আমার এই বিন্দুটা বের করতে হবে। আমরা বহির্দিগণ্ড বাইরের বিন্দুটা বের করব। ওই সময় কিন্তু ভিতরের বিন্দু বের করতে চাইছিলাম, কিন্তু ভিতরের বিন্দু ছিল, দ্যাটস ওয়াই আমরা এটা বের করছি। কিন্তু এখন বহির্দিগণ্ড বের করব না, বহির্বিন্দুটাই বের করব। তার মানে কি এক্সাক্ট x এর মানটাই বের করব। আচ্ছা, x ইকুয়াল টু কি লেখা যায়? এমন কত আছে 4 ইনটু x2 কত, x2 কত 4 মাইনাস m2 কত 1 ইনটু x1 কত মাইনাস 2 ডিভাইডেড বাই 4 মাইনাস 1 ইকুয়াল টু 16 মাইনাস প্লাস 2 ডিভাইড 3 ইকুয়াল টু 6। দেখো অন্তর্দ্বিগণ্ড কিন্তু আমি কি পাইছিলাম? xy ইকুয়াল টু 6 মাইনাস 8 পাইছিলাম, 6 এবং মাইনাস 8 পাইছিলাম না? দেখো এখানেও কিন্তু x এর মান 6 এ পাইছি, নো ডিফারেন্স। অন্তর্দ্বিখণ্ড অথবা বহির্দ্বিখণ্ড কোনো ডিফারেন্স নাই, জাস্ট ডিফারেন্সটা কোথায়? রেশিওটাতে ডিফারেন্স। রেশিওটা যদি তুমি ধরতে পারো, কোনটা অন্তর্দ্বিখণ্ডকের রেশিও কোনটা বহির্দ্বিখণ্ডকের রেশিও যদি ধরতে পারো, তার মানে তুমি এক্সাক্ট ভ্যালুটা পাইতে পারো, ঠিক আছে? জাস্ট রেশিওটাই ডিফারেন্স, একটার ভিতরে বিভক্তি হবে আর একটা বাইরে যে বিভক্তি হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমি এখানে এক্স এর মানটা বের করলাম, এখন ওয়াই এর মানটা বের করব। y ইকুয়াল টু m1 y2 মাইনাস m2 y1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2, ঠিক আছে? তাহলে m1 কত 4 ইনটু y2 কত মাইনাস 5 মাইনাস m2 1 ইনটু y1 কত 4। ওকে, তাহলে আমার 4 মাইনাস 1, ওকে, মাইনাস 20 মাইনাস 4/3, তাহলে আমার মাইনাস 8। তাহলে আমার xy ইকুয়াল টু 6 মাইনাস 8।
দেখো আমাদের সেম ভ্যালুটা আসছে। একটা ম্যাথ আমি দুইভাবে সলভ করতে পারলাম, অন্তর্বিভক্ত এবং বহির্দ্বিখণ্ডক নিয়ে, বই বিভক্তি নিয়ে। ঠিক আছে, এটা তুলে নাও। জি ভাইয়া, একটা কাজ করো, তোমাদের ভয়েসটা একটু কম আসতেছে, হ্যাঁ তোমরা মেসেজের মাধ্যমে কোশ্চেনগুলো করো, আমার জন্য একটু সহজ হবে। হ্যাঁ, মেসেজের মাধ্যমে কোশ্চেনগুলো করো, আমি সময় নিয়ে উত্তর দেবো, নো প্রবলেম। টেক্সটের মাধ্যমে এগুলো করো, আমি একজন একজনটা ধরে ওদের উত্তর দেবো, নো প্রবলেম। এটা টপিক এত বড় না, এটা হলো কোর্স পড়বে যে টপিক। ঠিক আছে, কোর টপিকগুলো যদি তোমরা যদি ঠিকমতো ধরতে পারো, একবারে সরলরেখার যে মূল এগুলা। আচ্ছা, অনুপাত বলতে এই ম্যাথের ক্ষেত্রে অনুপাতটা না, দেখো আমাদের এখানে বলছি কি এই রেখাটা আমাদের দেওয়া ছিল, এই রেখাটা দেওয়া ছিল, সিটাকে বর্ধিত করছে। কিভাবে বর্ধিত করছে? যাতে করে এ বি এটা মানে 3BC। ঠিক আছে, তো এখন থেকে যদি আমি যদি বাইর করি, আচ্ছা আমার একটা রেখা যদি এখন আলটিমেট রেখাটা কি হয়, এ সি আর মাঝখানে আছে বি। আমি যদি অন্তর বিভক্তির ক্ষেত্রে দেখি, তাহলে আমার মধ্যবিন্দু কোথায়, রেশিওটা কোথায় হচ্ছে, এ বি এবং বিসির ক্ষেত্রে হচ্ছে, এটা অন্তর বিভক্তির ক্ষেত্রে। আর যদি তুমি এটাকে বহির বিভক্তি ধরো, এখান থেকে ধরো, তাহলে তোমার রেশিওটা হবে এসি এবং বিসি এর মধ্যে, এতটুকুই পার্থক্য। অন্তর্দিকটা হলো যেই বিন্দুটা থেকে তুমি আচ্ছা আচ্ছা কোনগুলো কোন না। ওকে, দেখো আমরা প্রথমে অন্তর্দ্বিখণ্ডক দিয়ে সলভ করছিলাম না, এখন বহির্দ্বিখণ্ডকে আসো। বহির্দ্বিখণ্ডকের ক্ষেত্রে আমার বিন্দুটা কোথায় আছে ওইটা হলো ফ্যাক্ট। মেইন ফ্যাক্ট হলো তোমার বিন্দুটা কোথায় আছে। বিন্দুটা কি আমরা যে রেখাটা যে আমরা টানছি এটার শেষ বিন্দুতে আছে নাকি মাঝখানে আছে, মাঝে কোথাও আছে। যদি শেষ বিন্দুতে থাকে তাহলে আমার তোমার বহির্দ্বিখণ্ডক ইউজ করতে হবে। এখন এক্স এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই টু, এটা হলো বহির্দ্বিখণ্ডকের ক্ষেত্রে বা বহির্বিভক্তির ক্ষেত্রে। যদি অন্তর্বিভক্তির ধরো তখন এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই টু, বুঝছো কি? আর এইটা হবে অন্তর্বিভক্তির ক্ষেত্রে রেশিও পয়েন্ট, আর বহির্বিভক্তির ক্ষেত্রে রেশনাল পয়েন্ট হবে এটা। এটাই পার্থক্য, বুঝছো কি? বুঝা গেছে? ওকে, আচ্ছা যতক্ষণ না বুঝবো সমস্যা নাই, বুঝতে পারবো। এটা হলো এখানে ম্যাথটা বলে দিচ্ছি কি, এই রেখাটা দেওয়া ছিল, এই রেখাটা দেওয়া ছিল, যারা বুঝছো তারা একটু একটু ধৈর্য ধরো। হ্যাঁ, এই রেখাটা দেওয়া ছিল, আমাকে সি পর্যন্ত বর্ধিত করতে বলছে। এখন আমি বর্ধিত করার পরে আমার রেশিওটা আসছে কি এবি এবং বিসি। এখন দেখো আমার হোল রেখাটা আছে এটা, ঠিক আছে, কোনো বিভক্তির দিকে যাই না। এখন এখন দুটা কনসেপ্ট, অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তি। অন্তর্বিভক্তি যদি হয় এই এসি রেখার মধ্যে কোথায় অন্তর্বিভক্তি হয়েছে, বিতে, তার মানে রেশনাল পয়েন্টটা কোথায়, বিতে। এখন বিতে যদি হয়, আমার কিন্তু অলরেডি বি এর মানটা কিন্তু আমি জানি, এক্স এবং ওয়াই এর মানটা জানি। তার মানে এখন এক্স ওয়ান এটা, এক্স টু এটা, ওয়াই ওয়ান এটা, ওয়াই টু এটা। এটা হলো অন্তর্বিভক্তির ক্ষেত্রে। আর যদি বহির্বিভক্তি ধরো, তার মানে রেশনাল পয়েন্ট তোমাকে এখানে ধরতে হবে। বহির্বিভক্তি মানে কি, বাইরে, বাইরের পয়েন্টটা কোথায় ধরতে হবে, এখানে ধরতে হবে। তার মানে কি এখানে এখন যেহেতু পয়েন্টটা তুমি জানো না, এই জন্য এক্স ওয়াই এর মান তোমাকে বের করতে হবে। এখানে এক্স ওয়ান হবে -2, এক্স টু হবে 4, ওয়াই ওয়ান হবে 4, আর ওয়াই টু হবে -4। গট ইট? ওকে, তাহলে আমি আরেকটা টপিকে গেলাম। হ্যাঁ, এটা অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তি। যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা প্র্যাকটিস করো ম্যাথগুলো, আমি একটা ম্যাথ দিয়ে দেবো,
ম্যাথগুলো প্র্যাকটিস করবো। আচ্ছা শোনো, একটা টপিক একটা বলে দেই কনসেপ্ট, সেটা হলো আমি যে ম্যাথগুলো করাবো এখন বা করাচ্ছি, ঠিক আছে, ওইগুলা তুমি দেখে দেখে পারবা, কনসেপচুয়ালি বুঝবাও, কিন্তু তুমি তখনই তুমি একটা কনসেপ্ট ক্লিয়ার করতে পারবা যখন তুমি বইয়ের ম্যাথগুলা উত্তরপত্র না দেখে অন্ততপক্ষে চেষ্টা করে একবার হলো মানে বুঝে বুঝে করো, তখন তুমি ক্লিয়ার করতে পারবে। একটা ছেলে যখন এই সোহাগ ভাই যখন সবসময় বলতো রকমারি.com এর এবং উদ্ভাসন মেসের যে সিইও, উনি সবসময় বলতো যে যে স্টুডেন্টটা তোমার ম্যাথ দেখে দেখে করে গেল ওইগুলো থেকে কমন আসলো, ওই স্টুডেন্ট যদি 100 পায়, আর একটা ছেলে যদি তোমার ম্যাথগুলা নিজে নিজে প্র্যাকটিস করলো, অনুশীলনের ম্যাথগুলা কখনো না দেখে নিজে নিজে প্র্যাকটিস করে গেল, বুঝে করে পরীক্ষা দিতে গেলো, সে যদি 80 পায়, ওই 100 থেকে 80 পাওয়া ছেলেটা হলো উত্তম। ঠিক আছে, সো নিজের আগে চেষ্টা করবে, এআই গুগল এটা ওইটা যোগ, ফেসবুকের যোগ, চাইলে যে কোনো জায়গাতে হেল্প নেওয়া যায়, কিন্তু নিজের পটেনশিয়ালটা যদি তুমি দাঁড় করে দিতে চাও, কনসেপ্টটাকে ক্লিয়ার হবা, কনসেপ্টটা ক্লিয়ার যদি না হও তুমি ম্যাথগুলা ধরতে পারবা। ঠিক আছে, কনসেপ্টটাকে ক্লিয়ার হতে হবে এবং ম্যাথগুলো করতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমি মুভ অন করি একটা টপিকে। ম্যাথগুলো এটার পরে যে ম্যাথগুলো আছে সবগুলো একসাথে করাবো। হ্যাঁ, আরো ম্যাথ আছে, এটাতে ম্যাথ যে শেষ এরকম না, আরো ম্যাথ আছে। হ্যাঁ, তোমরা কোশ্চেনগুলো কমেন্ট বক্সে করো। ওকে, তাহলে আমাদের রেখা বিভক্তি স্থানাঙ্ক শেষ, এবং এইটার পাশাপাশি এটার করসপন্ডে আরেকটা আছে ত্রিভুজের ভরকেন্দ্র। ভরকেন্দ্রটা কি বোঝায়? একটা ত্রিভুজ যদি এরকম হয়, সামনে একটা ত্রিভুজ নিলাম এ x1 y1, b x2 y2, c হলো x3 y3। ঠিক আছে, এখন ত্রিভুজের ভরকেন্দ্র হলো তোমার প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে তুমি লম্ব আঁকো, প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে যদি তুমি লম্ব আঁকো, বিপরীত বাহুর উপরে যদি লম্ব আঁকো, এই লম্বগুলা তোমার যেই বিন্দুতে ছেদ করে ওইটাকে বলা হয় ত্রিভুজের ভরকেন্দ্র। কি বললাম? একটা ত্রিভুজের যে তিনটা শীর্ষবিন্দু, অবশ্যই তিনটা শীর্ষবিন্দু থেকে তুমি যদি লম্ব আঁকো, লম্ব মানে কি 90 ডিগ্রি যদি আঁকো, লম্ব যদি টানো, ওই লম্বগুলা যেই বিন্দুতে, লম্ব অবশ্যই ছেদ করবে, যেই বিন্দুতে ছেদ করে ওই ছেদবিন্দুটাকে বলা হয় ভরকেন্দ্র। এবং ভরকেন্দ্রটা যেই বিন্দুতে আছে এটা ওই লম্বের করসপন্ডে 2:1 বিভক্ত করে, 2:1 বিভক্ত করে। এটা বলা হয়, এটা কে বলছিল? অ্যাপোলোনিয়াস। ম্যাথমেটিশিয়ান অ্যাপোলোনিয়াস বলছিল কি, ত্রিভুজের ভরকেন্দ্র যেই লম্বটাকে তুমি কনসিডার করবা, এইটা অথবা যেটাকে বলো শীর্ষবিন্দু থেকে 2:1 বিভক্ত করবে। বুঝা গেছে কি? ওকে, এটা হলো আমার জাস্ট ভরকেন্দ্রের কনসেপ্টটা। ঠিক আছে, আর আমরা ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করবো। ঠিক আছে, সাইদুর রহমান, এনি কোশ্চেন? ওকে, তাহলে আমরা ভরকেন্দ্রে যে ভরকেন্দ্র আমি যদি জি ধরি, গ্র্যাভিটেশনাল পয়েন্ট বলে এটাকে, গ্র্যাভিটেশনাল পয়েন্ট। ঠিক আছে, এটা যদি আমি জি ধরি তাহলে আমার একটা স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো, এটাকে যদি আমি ডি ধরি, এই পয়েন্টটাকে যদি আমি ডি ধরি, ডি মানে কি? লম্ব টানছি, তার মানে কি ডি এর স্থানাঙ্ক কি হবে? লম্ব টানছি মানে কি ডি হলো বিসি এর মধ্যবিন্দু, তার মানে হলো ডি এর স্থানাঙ্ক হবে
স্থানাঙ্ক এক্স ওয়াই, যেহেতু মধ্যবিন্দু হয়েছে তার মানে কি, মধ্যবিন্দু মানে কি, এই যে রেশিও 1:1, তার মানে কি এক্স ওয়ান প্লাস এক্স ওয়ান, সরি এক্স টু প্লাস এক্স থ্রি ডিভাইডেড বাই টু, এটা হলো এক্স এর মান, আর হলো ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ডিভাইডেড বাই টু। তুমি এটা এই বাহুর উপরে করতে পারো, এই বাহুর উপরে করতে পারো, এই বাহুর উপরে করতে পারো, নো প্রবলেম, ইট ডাজেন্ট ম্যাটার। জাস্ট তোমার একটা পয়েন্ট নিয়ে তুমি করলে হবে। একটা আমি জাস্ট এই থেকে বিসির উপরে শীর্ষবিন্দু টানছি, লম্বটা টানার পরে যেহেতু এটা লম্ব টানছি তার মানে কি বিসির কি মধ্যবিন্দু ডি। ওকে, আচ্ছা আমি মনে হয় একটা কনসেপ্ট, আচ্ছা যাক, কনসেপ্টটা হলো ভরকেন্দ্রের কনসেপ্ট আবার একটু বলে দেই। প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু থেকে, প্রত্যেকটা বাহুর ই এফ, প্রত্যেকটা বাহুর, আমি কনসেপ্টটা মানে একটু উল্টায় বলছিলাম, প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু থেকে বিপরীত শীর্ষ পর্যন্ত, মধ্যবিন্দু থেকে বিপরীত শীর্ষ পর্যন্ত যদি তুমি একটা রেখা টানো, ওই রেখাগুলো যেই বিন্দুতে ছেদ করবে এটাকে বলা হয় মধ্যবিন্দু, ভরকেন্দ্র অথবা গ্রেভিটেশনাল পয়েন্ট। ঠিক আছে, হ্যাঁ। এখন আমি ডি বিন্দু স্থানাঙ্কটা পেয়ে গেছি, এখন আমাকে বাই করতে হবে কি জি, এটা কোন অনুপাতে আছে, 2:1 অনুপাতে আছে, তার মানে কি আমার এখানে যদি এ ধরো, এখানে যদি জি ধরো, এখানে যদি ডি ধরো, ঠিক আছে, ডি যদি ধরো, এটা এক্স ওয়ান বাড়ি করো, 2:1 আছে, তার মানে যদি আমি এক্স বাড়ি করতে চাই, এক্স ইকুয়াল টু কি লিখতে পারি আমি, এখানে আছে কত এক্স ওয়ান ওয়াই ওয়ান, এখানে আমার তো যে ডি এর স্থানাঙ্ক পাইছি, তার মানে হলো 2 m1 m1 m2, ঠিক আছে, m1 m1 x2 প্লাস, এটা কিন্তু আমার কি অন্তর্দ্বিখণ্ডক না, গ্রেভিটেশনাল, আমার রেশনাল পয়েন্টটা কোথায় আছে, মাঝে, যে কোনো মাঝে, মানে একটা বিন্দুর একটা রেখার কি আছে মাঝে আছে না, তার মানে এটা অন্তর্বিভক্তি। ঠিক আছে, অন্তর্বিভক্তি যদি হয় তাহলে আমার সূত্র আসবে কোনটা, অন্তর্বিভক্তির। এক্স এর ক্ষেত্রে এখান থেকে যদি আমি বাইর করতে পারবো, বাইর করতে হবে কি গ্রেভিটেশনাল পয়েন্ট বা ভরকেন্দ্র বাইর করতে হবে। ভরকেন্দ্র যদি বাইর করি তার মানে কি এক্স ওয়াই এর মান করতে এক্স এক্স ইকুয়াল টু কি বাইর করতে পারি m1 x2 m2 x1 বাই m1 প্লাস m2। তাহলে আমি যদি করি দেখো, m1 মানে কত 2 ইন্টু x2 মানে কত, এইটা x2, x2 এই যে x2 মানে কত x2 প্লাস x3। আচ্ছা এটা এভাবে না লিখি, আমার সূত্র অনুযায়ী লিখি, বাই 2 প্লাস m2 কত 1 ইন্টু x1, x1 কত x1 ঠিক আছে, ডিভাইডেড বাই 3। দেখো গুণাকার আছে 2 2 ভ্যানিশ, তার মানে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3। এইটা হলো ভরকেন্দ্রের x। আর একটা মনে হয় আমি প্রথমে বলছিলাম x কি বলা হয় ভুজ, আর y কে বলা হয় খুঁটি। ঠিক আছে, তার মানে হলো ভরকেন্দ্রের ভুজ কত হলো, যতগুলা শীর্ষ আছে শীর্ষগুলার x এর মান এবং 3 দ্বারা ডিভাইডেড। ঠিক আছে, এখন করেসপন্ডেন্টলি যদি তুমি y লেখো, y মানে সেম আসবে y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। এটা হলো আমার ভরকেন্দ্রের স্থানাঙ্ক। একটা ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক যদি বাইর করতে পারে, এই যে এই দুটা দিয়ে আমার বাইর করতে হবে। বুঝে গেছে? গট ইট? সাইদুর রহমান, তোমার মাইক্রোফোনটা অফ করো, যদি কোনো কোশ্চেন থাকে মেসেজে লেখো। আচ্ছা তাহলে আমরা ভরকেন্দ্রের এটা করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা তাহলে আচ্ছা
তাহলে আরেকটা সূত্র লিখে নাও, সেটা হলো মর্গানটা তো বুঝলা নাকি? বুঝছে নি? দেখো, সামান্তরিক কিংবা আয়তের ক্ষেত্রে যদি থাকে তোমার কখনো, হ্যাঁ, এ এক্স ওয়ান ওয়াই ওয়ান, আচ্ছা, এটাকে যদি আমি দিয়ে দিই, তার মানে হলো দেখো, একটা সামান্তরিকের তিনটা শীর্ষ, সামান্তরিক বা আয়তের ক্ষেত্রে বা রম্বস যেটাই হোক, হ্যাঁ, তিনটা শীর্ষ যদি দেওয়া থাকে এরকম, তাহলে আমার চতুর্থ শীর্ষটা না, আমার সূত্রটা লিখে নাও। ডি এর এক্স ওয়াই, এটা বাড়ি বাড়ি এক্স ইকুয়াল টু লিখে নাও, এটা সবাই লিখে নাও। এক্স ইকুয়াল টু লেখা যায় কি, এক্স ওয়ান প্লাস এক্স থ্রি মাইনাস এক্স টু y ইকুয়াল টু লেখা যায় কি, এক্স ওয়ান, সরি, ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু। এটা কনস্ট্যান্টের মতো, আর বিন্দুগুলো সবসময় এভাবে বসানোর চেষ্টা করবো। যদি সামান্তরিক বা আয়তাকার যদি আসে, বলে দিই, বিন্দুগুলো সবসময় নিচ থেকে এভাবে লেখার চেষ্টা করবা। এটার ক্ষেত্রে সূত্র এটাই, একদম সহজ পদ্ধতিতে, কোনো কিছু চিন্তা করার দরকার নাই। এভাবে আমার পয়েন্টটা বের হয়ে যাবে, ডি এর এক্স ওয়াই বের হয়ে যাবে। গট ইট? ওকে। আর ম্যাথ আসলে যদি কোনো অন্য প্রসেসে শেখানো থাকে তাহলে শেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। তাহলে দেখো, এখন আমরা কিছু ম্যাথ সলভ করব। ম্যাথ সলভ করার আগে আরেকটা আছে, ত্রিভুজের ক্ষেত্রফল যেটা, এটা আমরা একটু দেখে নিই। দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল বলতে এই, এটা তো আমাদের আলটিমেট এক্স, এক্স বার জিরো, ওয়াই বার, ঠিক আছে। একটা ত্রিভুজ যদি এরকম হয়, এ এক্স ওয়ান ওয়াই ওয়ান, বি এক্স টু ওয়াই টু, সি এক্স থ্রি ওয়াই থ্রি। দেখো, বি থেকে, এ থেকে এবং সি থেকে যদি এম এন কে, সরি, এম এল এন নম্বরটা যদি টানি, দেখো আমার প্রশ্নটা এরকম আসতে পারে যে একটা ত্রিভুজের, র্যান্ডম একটা ত্রিভুজের তিনটা শীর্ষ দেওয়া আছে, ওইটা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। তিনটা শীর্ষ দিয়ে একটা ক্ষেত্রফল বের করতে, এখন তোমার মাথায় আসতে পারে যে দূরত্বের সূত্র আছে, দূরত্বের সূত্র দিয়ে বাড়ি করে ফেলবে। এখন যদি ত্রিভুজের যে বৈশিষ্ট্য যদি বলা না থাকে, যেরকম সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এরকম যদি কোনো ইয়ে না দেওয়া, ইন্ডিকেশন যদি দেওয়া না থাকে, তখন তুমি কিভাবে করবা? এটার একটা প্রসেস। দেখো, এখানে আমি জাস্ট একটু ছোট করে বুঝাই, হ্যাঁ, প্রমাণটা তোমরা দেখে বা। এখানে ত্রিভুজটা দেখো, এখানে আমার
এ বি এম এল, দেখো এটা একটা ট্রাপিজিয়াম কিন্তু, এই যে এ বি এম এল, এটা কিন্তু একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কেমন হয়? ট্রাপিজিয়াম হলো এরকম হয়, দুইটা বাহু সমান্তরাল থাকবে আর বাকি দুইটা থাকবে কি অসমান্তরাল। দুইটা বাহু সমান্তরাল থাকবে, বাকি দুইটা থাকবে অসমান্তরাল এবং একটা লম্ব থাকবে। ঠিক আছে, এটা হলো ট্রাপিজিয়াম। এখন দেখো এখানে এই দুইটা, এ একটা ট্রাপিজিয়াম এবং এ এল এম সি এবং এ সি এন এল, এইটাও একটা ট্রাপিজিয়াম। এখানে এই যে এইটা এইটা সরি সিটা যদি আমি ওইদিকে লিখি, এইটা এইটা এই, এটা কিন্তু একটা ট্রাপিজিয়াম। ঠিক আছে, আমি জাস্ট দেখানোর জন্য মার্কিং করছি, এটা আঁকার জন্য আঁকা দরকার নেই। এই দুইটা ট্রাপিজিয়াম, কিন্তু ট্রাপিজিয়ামের ভিতরে কিন্তু কোনটা আছে? রাইট, এখানে যদি এই দেখো এখানে দুইটা ট্রাপিজিয়াম, এখানে আরেকটা ট্রাপিজিয়াম আছে বি বি এম এন সি, তিনটা ট্রাপিজিয়াম। এই তিনটা ট্রাপিজিয়াম মিলে আর কি আছে? ত্রিভুজটা আছে। এখন ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? এ বি সি ইকুয়াল টু কি হবে? এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে এই দুইটার যোগফল, ট্রাপিজিয়াম এ বি এম এল প্লাস ট্রাপিজিয়াম এ সি এন এল। এটার থেকে যদি আমি এই পুরোটা ক্ষেত্র মানে কি দুইটা ট্রাপিজিয়ামের যোগফল। আচ্ছা, এগুলো আসছে কিভাবে? জাস্ট আমার মেইন কনসেপ্ট হলো একটা একটা ত্রিভুজ এ বি সি ত্রিভুজটা। এখন জাস্ট আমি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু থেকে জাস্ট লম্ব টানছি, এক্স এক্স অক্ষের উপরে ত্রিভুজের তিনটা শীর্ষ থেকে আমি জাস্ট লম্ব টানছি। লম্ব টানার কারণে আমার তিনটা ট্রাপিজিয়াম ক্ষেত্র তৈরি হয়েছে। ট্রাপিজিয়াম আমি আগে বলছি, ট্রাপিজিয়াম কি? ট্রাপিজিয়াম হলো এমন একটা চতুর্ভুজ যেটা দুইটা বাহু সমান্তরাল থাকবে এবং অপর দুইটা বাহু থাকবে অসমান্তরাল, এবং এই যে দুইটা বাহুর মধ্যে দূরত্বটা থাকবে, এটা লম্ব দূরত্ব, এটাকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এখন এগুলো কিভাবে আসছে? জাস্ট লম্ব টানছি, লম্ব টানার পরে আমার যে ক্ষেত্রটা তৈরি হয়েছে, এই ক্ষেত্রটা মানে হলো এই ট্রাপিজিয়াম প্লাস এই ট্রাপিজিয়াম। এখন এটার থেকে যদি আমি নিচের ট্রাপিজিয়ামটা যদি বাদ দিয়ে দিই, এইটা প্লাস এইটা, তার মানে কি পুরো ক্ষেত্র থেকে যদি আমি নিচের এই যে বি এম এন সি এতটুকু যদি বাদ দিয়ে দিই, তাহলে মানে আমি ত্রিভুজটা পাচ্ছি না। এই দেখো ট্রাপিজিয়াম অফ বি এম এন সি, এইটা হলো আমার সূত্র। ঠিক আছে, এখন এটা থেকে আমি ত্রিভুজের ক্ষেত্রফলটা, বইয়ের প্রমাণটা আছে, প্রমাণটা তোমরা এটা নিজে দেখতে পারো, এটা একদম ইজি একটা প্রমাণ। জাস্ট এখানে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা আমি লিখে দিই। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হবে হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল বা সমষ্টি ইন্টু এইচ। এইচ মানে কি? দুইটা সমান্তরাল বাহুর মধ্যে দূরত্ব। ঠিক আছে, এটা হলো ট্রাপিজিয়াম ক্ষেত্রফল। এখন এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা তুমি এখানে বসায় যদি তুমি প্রতিপাদন করো, প্রতিপাদনটা দরকার নেই তোমাদের, প্রতিপাদন যদি করো তাহলে তোমার এক্সাক্ট যে ক্ষেত্রফলটা তোমার আসতেছে ত্রিভুজের এ বি সি ইকুয়াল টু আসতেছে হাফ নির্ণায়ক x1 y1 1 x2 ওটা আমার সাথে লেখো, এটা 1 x3 y3। এটাকে যদি তুমি সমাধান করো কি হয় দেখো, হাফ ইন্টু এটা মানে কি মডুলাস মানে কি
পরম মান, কোনো মাইনাস চিহ্ন থাকলে ওটা পজিটিভ হয়ে উত্তরটা দেবে, কারণ ক্ষেত্রফল কি কখনো মাইনাস হতে পারে, এই জন্য। ঠিক আছে, এরপর মডুলাস দেওয়া হয়েছে কারণ ক্ষেত্রফল কখনো মাইনাস হতে পারে না। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে। তাহলে আমরা যদি নির্ণায়ক বাড়ি করি, নির্ণায়ক তোমরা হয়তো বা ইয়াতে করে আসছো, নির্ণায়ক টপিক আলাদাভাবে আছে। দেখো x1 কে যদি ধরো, যেইটাকে তুমি পয়েন্ট করবা এইটার রো এবং কলাম বাদ, তাহলে তুমি x1 যদি নাও, রো এবং কলাম বাদের বজ্র গুণন করো y2 মাইনাস y3, এবং এর চিহ্নগুলো দেখাই দিই, প্লাস মাইনাস প্লাস। এটা জাস্ট মনে রাখবে, এতটুকু মনে রাখো। নির্ণায়কের ক্ষেত্রে তোমাদের এই লেভেলের পড়ানো হবে, জাস্ট এতটুকু মনে রাখো, প্লাস মাইনাস প্লাস। প্রথমটা হবে প্লাস, মাঝখানেরটা হবে মাইনাস মাইনাস y1, ঠিক আছে। মাইনাস y1 মাইনাস 1 যদি নেই তুমি, তখন আমার এটা বাদ যাবে, এটা বাদ যাবে, তার মানে কি x2 মাইনাস x3, ঠিক আছে, প্লাস 1 যদি করো, তাহলে এই এটা বাদ, তার মানে x2 y3 মাইনাস x3 y2। এইটা হলো নির্ণায়কের সূত্র। এই সূত্র দিয়ে তুমি লিখতে পারবে সবকিছু। ঠিক আছে, এই সূত্রটা এভাবেও লেখা যায়, আর এই সূত্রটা আগে তুমি নির্ণায়ক অনেকভাবে করা যায়। আমি তো এই রো অনুযায়ী করছি, প্রত্যেকটা কলাম অনুযায়ী করছি, তুমি এভাবে করতে পারো। কিভাবে? x1 যদি রাখো, তাহলে y2 মাইনাস y3, আর এখানে যদি x2 রাখো, মাইনাস x2 যদি রাখো, এটা বাদ যাবে এবং এটা বাদ যাবে, তার মানে কি y1 মাইনাস y3 প্লাস x3 যদি রাখো, এই যে x3 যদি রাখো, এটা বাদ এবং এটা বাদ, তার মানে কত y1 মাইনাস y2। এই দুইটা সূত্রই ক্যাপাবল। ত্রিভুজ এবিসি তিনটা শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে এবং ইন্ডিকেট যদি করা না থাকে এটা কোন ধরনের ত্রিভুজ, তাহলে তুমি এই তিনটা শীর্ষবিন্দু দিয়ে কি করতে পারবা, এই দুইটা সূত্র দিয়ে তুমি যে কোনো ভাবে নির্ণায়ক, যদি কেউ যদি আগে থেকে পারো তাহলে তো ভালো, নির্ণায়কের সূত্র দিয়ে তুমি, বা এই দুইটা সূত্র যদি তুমি মাথায় রাখতে পারো, দুইটা সূত্র দিয়ে সলভ করতে পারো। ঠিক আছে, এটা ছিল তোমাদের আজকের বেসিক। হ্যাঁ, আমাদের কতটুকু সময় আছে? ঠিক আছে, তাহলে আমরা একটা ম্যাথ সলভ করি। ঠিক আছে, আমি তোমাদেরকে কাজ দেব, গ্রুপে তোমাদের যখন সাপোর্ট দেবো তখন কাজ দেবো, কাজগুলা করবা। যদি কোনো কেউ প্রবলেম করো আমি দেখাই দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। আমি আরো ম্যাথ সলভ করাবো আগামী ক্লাসে, অনেকগুলো ম্যাথ সলভ করাবো এই টপিকের উপরে। দেখো, অনুশীলনী 3C এর এক নাম্বারটা। ঠিক আছে, আমি দুইটা চ্যাপ্টারের উপরে ম্যাথ করাবো, অনেকগুলো ম্যাথ করবো। জাস্ট এটা একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, ক্ষেত্রফল নির্ণয়। ত্রিভুজ এবিসি এর শীর্ষ বিন্দু হবে A5 6 B-9 1 C-3 -1। ঠিক আছে, এখন ক্ষেত্রফল নির্ণয় করো এবং
ঠিক আছে, এটা হলো আমাদের কোশ্চেন, এটা হলো আমাদের কোশ্চেনটা। হ্যাঁ, ওকে, তাহলে আমার কোশ্চেনটা আগে একটু এঁকে নিই। আমাকে যেহেতু বলছে এটা x, ঠিক আছে, এখন আমরা বলছে কি শীর্ষগুলা কি আছে, এ হলো এখানে 5 6, বি হলো এখানে -9 1, আর সি হলো এখানে -3 -1। এভাবে বসিয়ে বসিয়ে করার দরকার নেই, আমি জাস্ট তোমাদেরকে জাস্ট গ্রাফিক্যালি দেখাচ্ছি, জাস্ট অনুমান করে বসাইছি। হ্যাঁ, এখন তুমি শীর্ষবিন্দুগুলো যোগ করো। এখন বলছে কি এই যে তিনটা বিন্দু দিয়ে যে ঘটিত যে ত্রিভুজটা হয়েছে এটা ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি একটু আগে পড়ছি, আমরা জানি ত্রিভুজ এবিসি ইকুয়াল টু হাফ অফ 5 6 1 -9 1 1 -3 -1 1। এটা যদি বাইর করতে পারি তাহলে আমার বাইরে হয়ে যাবে, দেখো হাফ, যদি এটা ধরো 5 5 ইন্টু যদি ধরো 1 মাইনাস মাইনাস প্লাস 1 -6 যদি ধরো এটা বাদ -9 -9 মাইনাস প্লাস 3, এরপরে প্লাস 1 যদি ধরো 1 এটা যদি বাদ দেয় তাহলে 9 মাইনাস প্লাস 3। ঠিক আছে, দেখো কত আসে আমার ক্ষেত্রফলটা, এখানে আছে 10 মাইনাস মাইনাসে এখানে কত হয় 3 বাদ দিলে 6 36 ওকে, আচ্ছা তাহলে ওকে, আচ্ছা আমার অলরেডি কত বলেছে, আচ্ছা প্লাস 9 প্লাস প্লাস হচ্ছে কত হাফ ইন্টু 58 ইকুয়াল টু 29 বর্গ একক। তার মানে কি আমি ক্ষেত্রফলটা কত পাচ্ছি 29 বর্গ একক। ঠিক আছে, এটা আমাদের ক্ষেত্রফল যেহেতু বর্গ একক লেখা লাগবে, ঠিক আছে, নাহলে কিন্তু এগুলা পরীক্ষাতে ইস্যু হয়। হ্যাঁ, ওকে, তাহলে আমি ক্ষেত্রফলটা বের করলাম, একটা পার্ট বের করলাম। এখন আমাকে বলছে কি এই যে এই বিন্দু থেকে বিসির উপর যে লম্ব, বিসির উপর যদি লম্ব টানি আমি, ধরো ত্রিভুজটি এরকম, আমি জাস্ট ত্রিভুজটা র্যান্ডমলি ধরে নিয়েছিলাম এ বিসি, এরকম যদি ত্রিভুজ হয় এটাতে যদি তুমি লম্ব টানো এইটি, বলছে কি এই লম্বের দৈর্ঘ্যটা বের করতে হবে। ঠিক আছে, লম্বের দৈর্ঘ্যটা তুমি ক্ষেত্রফল দিয়ে বের করতে পারবো। কিভাবে দেখো, এটা মুছলাম, হ্যাঁ কিভাবে বের করবো আমরা জানি, এটা নিচে লেখো। হ্যাঁ, আমরা জানি ত্রিভুজ এ বি সি ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না, এটা জানি। এখন তুমি এই ডি ইকুয়াল টু কি লিখতে পারি, এদিকে এখানে তো লিখি 2 ইন্টু ত্রিভুজ এবিসি ইন্টু বিসি, এটা যদি লিখি
দেখো এটি মানে কি লম্বটা, তাহলে 2 ইন্টু, এখন আমার ত্রিভুজ ক্ষেত্রফল কত পাইছি 29 ইন্টু বিসি। এই যে বিসি, বিসি আবার বাইর করতে হবে, বিসি বাইর করতে হবে, বিসি মানে কি রুট ওভার, এই যে দূরত্ব নির্ণয় সূত্র, একটা রেখার দূরত্ব নির্ণয় সূত্র, বি এবং সি দুটার মধ্যে রেখা হয়েছে, রেখাটার মধ্যে দূরত্ব নির্ণয়, দুইটার দূরত্ব মানে কত, দূরত্ব মানে কি একটা সরলরেখা, সরলরেখার সূত্রটা কি হবে x1 x2 x1 x2 -9 + 3 হোল স্কয়ার প্লাস y2 y1 মাইনাস মাইনাস প্লাস 1 স্কয়ার। ঠিক আছে, ওকে, সেগুলো এটা উঠেছো। এটা ক্যালকুলেটর যদি তোমরা ইউজ করে যদি করো তাহলে তোমাদের দেখো এ হয়ে যাচ্ছে, এটা 29√10 আসবে। ঠিক আছে, এটা ছিল তোমাদের আজকের টপিকগুলা। আমি তোমাদের কিছু এই টপিকের উপরে একটু লেন্থ দেওয়ার কারণ হলো যে ইলেকট্রিসিটি চলে গেছে, এই জন্য একটু প্রবলেম হয়েছে। আর যাক, নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা সবকিছু ঠিকভাবে করব। এই যে তিনটা টপিকের উপর ভালোভাবে যে বেসিকগুলো দেখাইছে, সূত্রগুলো তোমাদেরকে মানে খুব ভালোভাবে বুঝে এবং মুখস্থ রাখতে হবে, বুঝে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, দুইটা কথা কিন্তু, বুঝে মুখস্থ রাখতে হবে, বুঝতে হবে ভালো করে এবং মুখস্থ রাখতে হবে। তুমি যদি না বুঝো মুখস্থ থাকবে না। ঠিক আছে, ভালোভাবে বুঝে মুখস্থ রাখতে হবে এবং এটার উপর ম্যাথ সলভ, আমি ম্যাথ দিব, আমি তোমাদেরকে কি কি ম্যাথ করতে হবে এটা আমি দিয়ে দিব, এবং কার কি প্রবলেম হচ্ছে এগুলো তো অবশ্যই জানাবা, ইনশাআল্লাহ তোমাদেরকে সাপোর্ট দেব। আর একটা জিনিস মনে রাখবা, এখন কিন্তু ম্যাথ সলিউশন কিন্তু আমি কিন্তু এক একজনকে হঠাৎ ধরবো, ধরে জিজ্ঞেস করবো যে কি কি অবস্থা, ম্যাথ করতেছো কিনা, খাতা দেখতে চাইবে, কিন্তু না দেখাতে পারলে কিন্তু তোমার ফাইন আছে, জরিমানা কোনো। ঠিক আছে, হ্যাঁ, তো কোনো প্রবলেম, যে কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে আস্ক করবা, জিজ্ঞেস করবা, আমাদের সাপোর্ট সেশন আছে। হ্যাঁ, আর কেউ ফাঁকি দিবা না। হ্যাঁ, ক্লাসগুলো যদি মিস হয় আবার ফেসবুক লাইভ থেকে ক্লাসগুলো দেখে নাও, কোনো সমস্যা নেই। ওই যেই জায়গায় প্রবলেম হচ্ছে ওই জায়গাটা স্ক্রিনশট দিয়ে দরকার আমাকে দাও। ঠিক আছে, আমি ওইখান থেকে সলভ করে দেবো ইনশাল্লাহ। নিজের বেস্টটা দিয়ে ট্রাই করবো, তাও ফাঁকিবাজি দিও না, নিজের বেস্ট আউটপুটটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো রুয়েটের যে জানি তোমাদের সফল হোক ইনশাল্লাহ। নিজেদের যে ডিপ্লোমার যে এগুলা সাবজেক্টগুলো এগুলোর দিকে ফোকাস দাও ইনশাল্লাহ। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।